ফজলুর রহমান ভাই, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি। আহ, আপনি দেশের যে অবস্থা বর্তমানে আছে, এই আইন শৃঙ্খলা এবং সামগ্রিকভাবে জনজীবনে যে অস্থিরতা, এর মাঝে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ইন্টারভিউ প্রচারিত হয়েছে বিবিসি বাংলায়। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি এখন খুব ভালো আছে। তো আপনি ডক্টর ইউনূসের এই যে মন্তব্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে, এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি আসলে? আহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের কথা শুনছেন তাদেরকে আমাদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জনাব ইউনূস সাহেব বাংলাদেশের একজন বড় মাপের মানুষ। উনাকে আমরা সবাই মিলে গত 7 মাস আগে আমরা এই দেশের দায়িত্ব দিয়েছিলাম, এবং গত 7 মাসে এই আলোকিত মানুষটি আস্তে আস্তে অন্ধকারের দিকে চলে গিয়েছেন এবং যাচ্ছেন। এবং তারই একটা বহিঃপ্রকাশ আমি দেখলাম কালকে উনি বিবিসিতে যে সাক্ষাৎকারটা দিয়েছে। উনার মতো একজন ব্যক্তির কাছ থেকে, এরকম একজন উল্লেখযোগ্য আলোকিত ব্যক্তির কাছ থেকে আমি এই ধরনের এই আমি আগে বলতাম যে শেখ হাসিনা দিনে দুইটা সত্য কথা বলে। একটা হলো রাত্রে বেলা ঘুমানোর সময় বলে দরজাটা লাগা, আর সকালবেলা উঠে বলে দরজাটা খোল। ইউনূস সাহেব আস্তে আস্তে আমার কালকের কথা শুনে মনে হচ্ছে উনি সেদিকে যাচ্ছেন কিনা। উনার সরকার তো অলরেডি চলে গিয়েছে, ইটস এ ডেড গভর্নমেন্ট। ইউনূস সাহেবের যে সরকারটা অন্তরীণ ইন্টারিম গভর্নমেন্ট, যেটা ইটস এ ডেড গভর্নমেন্ট। হ্যাঁ, এইটার যারা উপদেষ্টা মন্ডলী বা মন্ত্রী মন্ডলী, তারা এটাকে নিয়ে একটু এনজয় করেন, মজা করেন, সুন্দর পোশাক পরেন। যে নারীরা আছেন, ভদ্র মহিলারা, তারা সুন্দর শাড়ি পরেন, আর একটু ঘোরাফেরা করেন। উনাদের একটা ভিন্ন একটা এজেন্ডা আছে। যে অন্ধকারের যে এজেন্ডাটা আমার কাছে মনে হয় অন্ধকারের একটা এজেন্ডা, উনারা ওইটা নিয়ে ব্যস্ত আছেন। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি, এটা গত পরশুদিন বোঝা গেছে। এই যে মব জাস্টিস বলেন আর মব মুভমেন্ট বলেন, এই দেশে যা হচ্ছে এটা অকল্পনীয়, এটা কোনোদিন আগে ছিল না। বাংলাদেশ এবং পাকিস্তানের প্রায় সবটা সময়ে আমি দেখছি 57 সন থেকে 58 সন থেকে 1958 সন থেকে আমি দেখছি এই প্রায় 65-66 বছর যাবত আমি বুঝে কথা বলতে পারি। কিন্তু এই ধরনের একটা অসহনীয় পরিস্থিতি, যে বিপদে পড়লে কার কাছে যাব, কোথায় যাব, মানুষ কল্পনাই করতে পারে না যে কোথায় যাব, কে আমাকে রক্ষা করতে পারবে। আইন আইন বন্দী হয়ে গেছে প্রশাসনের কাছে। আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী মরালি তারা শেষ হয়ে গেছে। আর রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই অবস্থায় দেশে এখন আর কিছু নাই। ইউনূস সাহেব যে সাক্ষাৎকারটা দিয়েছে, আমি মনে করি উনার বোধহয় যদি মরাল কিছু থেকে থাকে, তাইলে এখন আর সরকারের থাকার তার কোনো মরাল রাইট নেই। উনার পদত্যাগ করাই উচিত। উনি বলা উচিত, এনাফ ইজ এনাফ, আই এম টু গো, প্লিজ পার্ডন মি, আমি চলে যেতে চাই। এবং সম্মান নিয়ে উনার চলে যাওয়া উচিত। আমি আগে বলতাম যে উনি একটা নির্বাচন দিয়ে, জাতীয় পরিষদ নির্বাচন দিয়ে চলে যাক, মানুষ ওনাকে মাথায় তুলে রাখবে। এখন বলি এই সময় পর্যন্ত উনি যেতে পারবেন না বলে আমার মনে হয়। আচ্ছা, বলেন। আপনি যদি মনে করেন যে উনি ধীরে ধীরে নিজেকে অপমানিত করার দিকে যাচ্ছেন, যদি এটা হয়, তাহলে বুঝতে হবে এদেশের মানুষের আস্থা ওনার উপর নাই, এই জন্য আস্থা ধীরে ধীরে কমছে, এই জন্য ওনাকে চলে যেতে হবে। কিন্তু উনি নিজেও তো বুঝছেন না। উনি কালকের ইন্টারভিউ বলেছেন যে দেশের মানুষের নাকি বিপুল আস্থা ওনার সরকারের উপর আছে।
এই কথাটা তাহলে কি? দেশের মানুষের বিপুল আস্থা আছে, এটা উনি টের পাচ্ছেন, কিন্তু আপনি টের পাচ্ছেন না, এর কারণটা কি আসলে? এই প্রশ্ন, আপনার এই প্রশ্নের উত্তরটা আমি দেব ইউনূস সাহেবকে উদ্দেশ্য করিয়া। টাইম উইল কাম এন্ড দি টাইম উইল আনসার ইন টাইম। উনার এই কথাটার উত্তর দিবে, উনি বুঝতে পারবেন, কোথায় চলে গেছেন বাংলাদেশে। এই জিনিসটা উনি বুঝতে পারবেন। উনি আর এখন কেউ না বাংলাদেশে, উনি একটা ষড়যন্ত্র এবং তার ছককে উনি জানতে অথবা অজান্তে উনি সাহায্য করছেন। দেশ সেই দিকেই যাচ্ছে, উনার গলা দিয়ে সব কথা বের হয়, কিন্তু ভালো কথা যেটা, সেই কথাটা বের হয় না। ভালো কথাটা হলো, এদেশে বাংলাদেশের মালিক হলো বাংলাদেশের 18 কোটি মানুষ, 12.5 কোটি ভোটার, তারাই হলো দেশের মালিক। তারা সিদ্ধান্ত নিবে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কারা এই দেশকে লিড করবে, এবং এটা কবে কখন একটা রোড ম্যাপ ওনার ঘোষণা করা উচিত। উনি কালকেও গলা টিপা দিয়ে বললেন সম্ভবত ডিসেম্বরের দিকে ইলেকশন হবে। আর একজন ভদ্র মহিলা, যাকে আমার দেখলেই মনে হয় আল্লাহ তুমি মাফ করো আমাকে, এই শ্রেণীর ভদ্র মহিলারা বাংলাদেশের মন্ত্রী হবে, এটার জন্য যুদ্ধ করছিলাম, এটা দেখলে আমার আত্মগ্লানি হয়। উনি আজকে খুব হাসতে হাসতে, উনি খুব একদম, মানে এটা মনে হইলো পৃথিবীতে উনি সবচেয়ে মহাস্বর্গে আছেন, ফুলের বাগানে। উনাকে ফুল পরি মনে হইলো আমার। উনি আজকে যে সাক্ষাৎকারটা দিলেন, এবং উনার সমানে সমানে বৈশা, উনার পাশে সমানে সমানে বৈশা একজন চাকরিজীবী চাকর, ইউনূস সাহেবের যিনি পিআরও, একদম সমান সমান চেয়ারে বৈশা সাক্ষাৎকারটা উনি দিলেন, তাকে সমানে সমানে বসাইলেন। মনে হইলো ওই ইউনূস সাহেব। এগুলো একটা জাতির জন্য লজ্জাকর ব্যাপার। উনি বললেন না না, উনি তো বলছে ডিসেম্বর থেকে 26 জুনের মধ্যে ইলেকশন দিয়ে দেবে। এটা আবার জুন যাইতেছে আবার। উনি নিজে আজকে বলছেন কথাটা, আমি শুনছি। বলছে উনি তো ডিসেম্বরকে বাদ দেন নাই, তবে জুনের মধ্যে হয়ে যাবে। শুনেন, এইসব কথা শুনলে এমন মনে হয় যে এই দেশে যদি বয়স থাকতো, আমার যদি বয়স থাকতো, আমার সেই আজ থেকে 53 বছর আগে মুক্তিযুদ্ধের কথাটা মনে হয়, আমি বোধহয় সেই রকম হইতাম। এবং এই দেশে আমার বয়স না থাকলেও যাদের বয়স আছে, তারা যদি দেশকে বাঁচাইতে চায়, বাংলাদেশকে যদি স্বাধীন রাখতে চায়, দেশের ছাত্র যুবকেরা, তরুণেরা, তাইলে এই সব, এই যে ফুলপরীরা যে কথা বলে হেসে হেসে বাংলাদেশ নিয়ে যে ঠাট্টা মশকরা করতেছে, যাদের বাবারা দাদারা এই দেশ চায় নাই, তারা আলবদর রাজাকার দালাল ছিল, ওদের সন্তানেরা ওখানে বৈশা বৈশা ফুলপরীর মতো ফুল বাগানে বৈশা বৈশা সুন্দর সুন্দর স্টেটমেন্ট করতেছে। এদের বিরুদ্ধে দাঁড়ানো উচিত। এটা খুব আচ্ছা, একটা লজ্জার কথা। কথা যে ডিসেম্বর না, আগামী জুন, আরো 6 মাস, আচ্ছা, একটা কথা মানে আপনি আমাকে বলেন। মানুষকে তারা কিছুই মনে করতেছে না। আমি আমি এই কথাই বলতে চাচ্ছি যে একটা দেশে যখন একটা নির্বাচিত সরকার নেই, সেই সরকারের দায়িত্ব হলো একটা নির্বাচন দেওয়া। তাহলে নির্বাচনটা কবে হবে, এটা কে নির্ধারণ করবে? এই দেশের জনগণ, নাকি যারা অনির্বাচিতভাবে নির্বাচন দেওয়ার দায়িত্ব নিয়ে বসেছে তারা? নির্বাচনটা কার ইচ্ছা অনুযায়ী, কার আকাঙ্ক্ষাকে প্রাধান্য পাবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে? বাংলাদেশ একটা সাংঘাতিক জটিল অবস্থার মধ্যে পড়ছে। আপনি মাসুদ ভাই অনেকগুলা টকশো করেন, ইন্টারভিউ করেন, আপনি কথা বলেন সাহসিকতার সঙ্গে, আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। বাংলাদেশ একটা সাংঘাতিক, এমন একদল লোকের হাতে পড়ছে, যারা এদের কথা বলার ভাষাটা হলো মিথ্যা কথা বলা। এরা এরা মানুষের সামনে কথা বলে ফাঁকিবাজি কথা, টাউটের মতো রাজনৈতিক টাউট বাটপাররা আজকে বাংলাদেশের সামনে আসছে, এদের হাতে দেশ। এটা মনে হয় আত্মহত্যা করার মতো অবস্থা আসছে মানুষের। এরা কারা? যারা বলতে চায় বাংলাদেশে ইলেকশন 20 বছর পরে হবে, 15 বছর পরে হবে, মিনিমাম 10 বছর পরে হবে। ওই সব ছেলে পেলেরা এখন তো বুঝে যাচ্ছে এরা যে দলটা করছে, এটা তো হইলো জামাতে ইসলামের তরুণ দলের এক্সটেনশন।
জামাত ইসলামের একটা দল আছে ছাত্রদের শিবির, এবং জামাত ইসলাম জানে নিজের নামে জীবনে কোনোদিন ক্ষমতায় আসবে না যতদিন মুক্তিযুদ্ধ কথাটা থাকবে। পৃথিবীর ক্যালেন্ডারে 1971 সন যতদিন লেখা থাকবে ততদিন জামাত বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে ক্ষমতায়, যদি পরাধীন হয় সেটা ভিন্ন কথা, স্বাধীন বাংলাদেশের ক্ষমতায় আসবে না। কাজেই তারা বিভিন্ন ক্যামোফ্লেজ করে রং বেরঙের দল সাজাচ্ছে, এবং তাদেরই একটা তরুণ দলের নাম হইল যে এই যে নাগরিক জাতীয় নাগরিক পার্টি। না জাতীয় নাগরিক নাগরিক পার্টি, পার্টি। এটা হলো তাদের তরুণ দল, এটা হলো তাদের ফেস। এই ফেসের মাধ্যমে এখন বাংলাদেশের সমস্ত কথাবার্তা বলাবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সর্বনাশ করবে। এই কথাটা আমি বলে দিলাম, কারণ এরা যে ধরনের কথা ওই ফুল দিতে গিয়া বলে, এরা ফুল দিতে গেল কেন? এরা কি বাংলাদেশ বিশ্বাস করে? বাংলাদেশ বিশ্বাস করলে কি এরা কি কি বলে সেকেন্ড কি রিপাবলিক তো থাকে না? আমি তো উম্মি মানুষ, লেখাপড়া জানি না তো। সেকেন্ড কি? সেকেন্ড রিপাবলিক বলে। সেকেন্ড রিপাবলিক, হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড রিপাবলিক বলে। ওই বেটারা সেভেন রিপাবলিক তো পাকিস্তান, ওখানে যাস না কেন? ওই করাচি যা, লাহোর যা, রাওয়ালপিন্ডি যা, ইসলামাবাদ যাই, হ্যাঁ নাকি? আল্লাহ রে ছেলেরা, তোমাদেরকে কে যে কি শিক্ষা দেয়? বাংলা ইংরেজি গুলা শিখছো, সুন্দর সুন্দর ইংরেজি। হ্যাঁ, তুমি তো স্বীকারই করো না বাংলাদেশে একটা সংবিধান আছে, যে কারণে তুমি বলো গণপরিষদ ইলেকশন হবে। হায় রে বাবারা, গণপরিষদ রিয়েল গভর্নমেন্ট থাকতো তোমাদের নামে মামলা হইতো, দেশদ্রোহিতার মামলা হইতো। তুমি স্বীকারই করো না। সেকেন্ড রেভলিউশন চাও, সেকেন্ড রিপাবলিক চাও, আর অর্থাৎ এইটা কোনো দেশ না। তোমরা দেশে কোনো সংবিধান নাই, তোমরা গণপরিষদ ইলেকশন দিয়ে সংবিধান কি বুঝাইতে চাও আমাদেরকে? ও বাবারা, কোন বৃন্তের ফুল তোমরা? তোমাদের পারিবারিক বৃন্ত কোনটা? তোমাদের গাছের শিকড় কোথায়? তোমাদের বাপ দাদারা কি মুক্তিযুদ্ধে গেছিল? একটু লিস্টটা দেও আমাদেরকে, না হলে আমাদের লিস্টটা নেও। আমরা কারা? এগুলা কি করতেছো? মানুষকে এত অপমান করতেছো, দেশকে এত অপমান করতেছো কেন? তারা বলতেছে যে 72-এর সংবিধান ওটা ছুঁড়ে ফেলে দিতে হবে, নতুন সংবিধান করতে হবে, এবং তার জন্য গণপরিষদের নির্বাচন করতে হবে। এই গণপরিষদ নির্বাচন জিনিসটা আসলে কি? এবং তাদের মনে আছে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। ওই যে পাকিস্তানের জামাতের আমির, তার নাম হইল হাফিজ নাইমুর রহমান। সে তার কাউন্সিলে বলছে যে পূর্ব পাকিস্তানের আমাদের ভাইয়েরা এখন তাদের ভুল বুঝতে পারছে, তারা বাংলাদেশ বানাইছিল, এখন তারা এটা চায় না, এখন আমাদের সাথে এসে মিল হবে, আপনারা রেডি হন। ওই ওদের সাথে হইল এদের মিল। আমি বলছি বইলা অনেক কিছু আমার হয়ে যেতে পারে, কিন্তু আমি কথাগুলো বইলে গেলাম। এবং আজকে আমি যে কথাগুলো বললাম, রাজনৈতিক দলগুলো যারা বলে না, এই ছেলেপেলেরা জামাতের তরুণ দল যদি সুযোগ পায় তাহলে দেশকে ওইদিকে নিয়ে যাবে। এবং আজকে আমি যে কথাটা বললাম, এটা 3 মাস বা 5 মাস বা 6 মাস পরে এই বড় বড় দলগুলা বলবে, তখন বুঝবে তারা কত ধানে কত চাল। দেশ ওই দিকে যাচ্ছে। ওই যে একটা ছেলে মাহফুজ আলম বলে রাখছে, দেশ গৃহযুদ্ধের দিকে যাবে। তারা এই দেশটাকে বাংলাদেশ রাখতে চায় না। বাংলাদেশ নামটা যদি কোনো কারণে বিপদে পড়ে রাখতেও চায়, তাহলে মুক্তিযুদ্ধের কোন ধরনের স্ট্যান্ড পয়েন্ট, নীতি, আদর্শ কোনো কিছু তারা রাখতে চায় না, সব শেষ করে দিতে চায়। কারণ তাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধে বিরুদ্ধে ছিল, এবং তারা ওই অপমানের গ্লানির প্রতিশোধ নিচ্ছে এখন একটা সময় এবং সুযোগে। এবং এটার জন্য সবচেয়ে দায়ী হলো হাসিনা, তার সরকার। গত 15 বছরে মানুষের উপরে যে অত্যাচার অবিচার করছে, ফ্যাসিজম চালাইছে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করছে, তাদের আজকে এমন বিচার হওয়া উচিত। যারা গত 15 বছর দেশ চালাইছে, তারা, আমি যে বলতাম, আমি সবসময় শেখ হাসিনা, আপনি নিজে ধ্বংস হবেন, আপনার নিজে ডুববেন, আপনার মহান পিতাকে ডুবাবেন, দেশকে ডুবাবেন এবং দলকে ডুবাবেন, এটা এবং আজকে সত্যে পরিণত হয়েছে। এখন আমাদের মতো লোকের ফাইট করতে হয়, আমাদের মতো লোকের ফাইট করতে হয়।
আমি কিন্তু বিএনপি হিসাবে ফাইট করতেছি না, বিএনপি হিসাবে আমাদের দলের নেতারা ফাইট করতেছে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, আমি একজন আদর্শিক লোক হিসাবে, মুক্তিযুদ্ধের আদর্শিক লোক হিসাবে আমার সমস্ত কিছু জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে আজকে সংসপ্তকের ভূমিকা পালন করছি। আমি দেখতে চাই বাংলাদেশে কি সবাই মীর জাফরের সন্তান নাকি সিরাজউদ্দৌলার সন্তানও আছে, আমি এটা দেখতে চাই। আমি দেখতে চাই এই বাংলাদেশে কি সবাই